প্রশ্নটা সলভ করার পাশাপাশি আমরা এই অধ্যায়ে একটা বিষয় নিয়ে আলোচনা করি। তো শুরুতে আমরা আজকে 2 নাম্বার প্রশ্নটা সমাধান করব। খেয়াল করো, এর আগে আমরা একটা প্রশ্ন সমাধান করেছি, আজকে আমরা 2 নাম্বার প্রশ্নটা সমাধান করবো। এই প্রশ্নটা সিলেট বোর্ড 2016 সালে এসেছে, বাট প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ বিধায় আমরা এটা সমাধান করব। তো শুরুতে যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের 2015 সালের 31শে ডিসেম্বরের একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে। তো আর্থিক অবস্থার বিবরণীতে কি থাকে? এই পাশে মূলধন এবং দায় থাকে, এই পাশে সম্পদ থাকে, আমরা সবাই জানি। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আগে দায়গুলাকে চিহ্নিত করব, মালিকানা সত্ত্বকে আমরা চিহ্নিত করব। এরপরে দায় এবং মালিকানা সত্ত্ব চিহ্নিত করার পর যেটা আমরা করব সেটা হচ্ছে সম্পদগুলাকে চিহ্নিত করব। তো সবাইকে আমি একটা টেকনিক দেখাই যে এই জাতীয় অঙ্ক সলভ করার জন্য তোমাকে আগে সম্পদ দায় আলাদা করে ফেলতে হবে, তাহলে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। দেখো বন্ধুরা, আমাদের এখানে সবচাইতে মজার যে বিষয়টা, দেখো এখানে আমাদের ধরো এই যে আমাদের শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি, এই দুটো আমি দাগ দিলাম, এই দুটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। তাহলে শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব। দ্যাটস ওয়াই আমাদের, আসসালামু আলাইকুম স্যার, এম এস মিশু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তাহলে আমার এখান থেকে আমি মালিকানা সত্ত্ব আলাদা করে ফেললে বাকি যা আসবে, বাকি এখানে কি আছে দেখো, আমি অন্য কালারে দিচ্ছি। যেমন এই যে 8% ঋণ, এই 8% ঋণটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়। আর এই 8% ঋণ ছাড়া বাকি যে দায়গুলো আছে, যেমন প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, এই তিনটাকে আমি বলবো হচ্ছে চলতি দায়। তাহলে এখানে 3 ভাগে আমরা জিনিসটা দেখলাম। একটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব দেখলাম, আমার মালিকানা সত্ত্ব হচ্ছে দুইটা, 6 লক্ষ এবং কত, 2 লক্ষ, 8 লক্ষ। এই দুটো হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। এরপরে আমার 8% ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর এই তিনটা হচ্ছে আমাদের কি, চলতি দায়। তাহলে এই দায় পাশ এবং মূলধন পাশের তিনটা বিষয় আমরা ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছ? কারো যদি কোনোটা নিয়ে সন্দেহ থাকে সে আমার সাথে কথা বলবা বা আমাকে ডিরেক্ট প্রশ্ন করবা। ক্লাসের লিংক তোমাদের দেওয়া আছে, জুম অ্যাপে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা। তো আমরা এখানে এটা পেলাম। আবার সম্পদ পাশে এসে দেখো, সম্পদ পাশে আমরা যদি একটু থিঙ্কিং করি, আমাদের এই যে দালান কোঠা এবং কলকজা, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী সম্পদ। এই দুইটা হচ্ছে আমাদের জন্য কি সম্পদ ভাইয়া? স্থায়ী সম্পদ। এছাড়া এই যে দায় গ্রাহকের কমিশন, এটাকে আমরা বলি হচ্ছে ভুয়া সম্পদ। এটা হচ্ছে ভুয়া সম্পদ। তাহলে দায় গ্রাহকের কমিশন হচ্ছে ভুয়া সম্পদ, দালান কোঠার কলকজ হচ্ছে স্থায়ী সম্পদ। বাকি যা আছে, বাকি কি কি আছে? বাকি যা আছে যেমন মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম ব্যয়, নগদ তহবিল, এগুলো হচ্ছে কি সম্পদ? এগুলো হচ্ছে ভাইয়া চলতি সম্পদ। সস, আমরা সবাই এই সম্পদ এবং দায়গুলা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। যদি কারো কোনো সম্পদ সম্বন্ধে ক্লিয়ার না থাকে আমি আবারও বলে দিচ্ছি। আমরা সম্পদ পাশে এখানে 3টা সম্পদ পেয়েছি। একটা হচ্ছে দালান কোঠা এবং কলকজা, এটা হচ্ছে কি সম্পদ ভাইয়া? এটা স্থায়ী সম্পদ। তারপরে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, নগদ তহবিল, এটা হচ্ছে চলতি সম্পদ। আর দায় গ্রাহকের কমিশনটা হচ্ছে ভাইয়া ভুয়া সম্পদ। সম্পদ শেষ। আবার দায় পাশে আমরা কি পেলাম? শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি হচ্ছে আমাদের কি ভাইয়া? মালিকানা সত্ত্ব, ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায় এবং প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। ক্লিয়ার? সবাই সম্পদ এবং দায়গুলা ক্লিয়ার কিনা বলো তো? সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই সম্পদ এবং দায়গুলা ক্লিয়ার কিনা? তাহলে আমরা অঙ্ক করতে পারবো। আমি এগুলাকে আলাদা করে দিয়েছি, যখন আমরা অঙ্ক করব তখন আমাদের সুবিধা হবে। তো এখন প্রশ্ন যেটা এসেছে ভাইয়া, প্রশ্ন কি এসেছে? প্রশ্ন নিয়ে আমরা বেশি কিছু বলবো না, আমরা নর্মালি একটা জিনিস থিঙ্কিং করি। আমার এখানে প্রশ্ন এসেছে, ক নাম্বার প্রশ্নের কথা বলো। ক নাম্বার প্রশ্ন বলছে ভাই আমাকে কার্যকরী মূলধনের পরিমাণ, পরিমাণ বলছে, অনুপাত বলে নাই কিন্তু। মানে আমার কার্যকরী মূলধন কত সেটা আমাকে জানতে হবে। তো কার্যকরী মূলধনের আসল নাম কি? চলতি মূলধন। তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন কিভাবে বের করতে হবে? আমরা সবাই জানি মূলধন সমান সম্পদ মাইনাস দায়। তো চলতি মূলধন মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমরা এখানে লিখবো, ক নাম্বার প্রশ্নে কি হবে? ক নাম্বার প্রশ্নে আমাদের কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন মানে কি? মূলধন, চলতি মূলধন। তাহলে আমি কার্যকরী মূলধন সমান, সূত্রটা কি হবে? আমাদের প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে আমাদের প্রতিষ্ঠানে কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। চলতি দায় বাদ দিব। এটাই হচ্ছে কার্যকরী মূলধন। এখন যদি কার্যকরী মূলধন অনুপাত বলতো, তাহলে এই চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কার্যকরী মূলধন পেতাম। এটাকে আবার কি দিয়ে, চলতি দায় দিয়ে ভাগ করে দিলে চলতি অনুপাত হয়ে যায়, কার্যকরী মূলধন অনুপাত
হয়ে যেত। যেহেতু আমাদের কি চলতি অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত বলে নাই, বলছে কার্যকরী মূলধনের পরিমাণ, মানে কার্যকরী মূলধনটা কত। তাহলে আমরা জানি কার্যকরী মূলধন মানে চলতি মূলধন, অর্থাৎ চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিব। তাহলে এই অঙ্কে আমাদের চলতি সম্পদ আমরা কত পেলাম? আমরা একটু আগে আলোচনা করেছি আমাদের চলতি সম্পদগুলা কি কি। এই যে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে অগ্রিম খরচ, নগদ তহবিল, এই চারটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে আমরা দেখি চারটা সম্পদ কি কি হয়। এই যে আমরা যদি এইভাবে থিঙ্কিং করি, মজুদ পণ্য হচ্ছে 2 লক্ষ, তাহলে আমি 2 লক্ষ যোগ, তারপরে প্রাপ্য হিসাব হচ্ছে 1,50,000, 1,50,000 যোগ, আমার চলতি সম্পদ আর কি আছে, অগ্রিম খরচ 20,000, অগ্রিম খরচ যোগ, এরপরে আমার কি আছে, নগদ তহবিল 50,000। তাহলে চলতি সম্পদ আমি চারটা পেলাম, চারটা যোগ করে পেলাম, মাইনাস চলতি দায় আছে আমার কয়টা, চলতি দায় আছে আমার তিনটা। কি কি? এই যে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ। তো আমি এখানে প্রদেয় হিসাব কত, 1,00,000, 1,00,000 টাকা প্রদেয় হিসাব, যোগ ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 40,000, আর যোগ বকেয়া খরচ হচ্ছে 10,000। তাহলে আমরা এইভাবে করে ফেললাম। এখন আমার দেখো চলতি সম্পদ কত আসে ভাইয়া, আমার চলতি সম্পদ এগুলা যোগ করে দাও। এই 2 লক্ষ আর 1,50,000, 3,50,000, 3,50,000-এর সাথে 20 যোগ করলে কত হয়, 3,70,000, এটার সাথে 50 যোগ করলে কত হয়, 4,20,000। তাহলে আমরা চলতি সম্পদ পেলাম 4,20,000, আর চলতি দায় পেলাম কত ভাইয়া, 1,40,000 আর 10, 1,50,000, 1,50,000। তাহলে চলতি সম্পদ 4,20,000 থেকে চলতি দায় 1,50,000 মাইনাস করে দিব, মাইনাস করে দিলে কত হবে, আমার 4,20,000 থেকে 1,50,000 মাইনাস করলে কত হবে, 2,70,000, 2,70,000 হবে আমার কি মূলধন। ক নাম্বার প্রশ্নের উত্তর কার্যকরী মূলধন। সবাই ক্লিয়ার কিনা বলো তো, কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? তাহলে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় থেকে আমরা বাদ দিয়ে কি পেলাম, কার্যকরী মূলধন বা চলতি মূলধন বের করলাম। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো তো, এই প্রশ্নটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি যেভাবে বুঝাচ্ছি আমার মনে হয় সমস্যা থাকার কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ এম এস টি মিশু, অসংখ্য ধন্যবাদ। আমরা এভাবে অঙ্কটা করে নিব, ওকে? আমরা এভাবে অঙ্কটা করে নিব। সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। তাহলে ক নাম্বারে আমরা চলতি সম্পদ পেলাম। তোমরা এগুলা খাতা কলমে করে নিবা, খাতা কলমে না করলে অনেক সময় তোমাদের মনে থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা মুছে দিলাম, ওকে? এখন আমাদের খ নাম্বার প্রশ্ন কি বলেছে ভাইয়া? খ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত এবং নিট লাভের হার। হার মানেই হচ্ছে অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাত কি? মজুদ আবর্তন অনুপাতের সূত্র, খ নাম্বার যদি আমি করি, মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি হয়, মজুদ আবর্তন অনুপাত, খেয়াল করো, মজুদ আবর্তন অনুপাত, অনুপাত তো একটা ভগ্নাংশ, অনুপাত আসলেই ভগ্নাংশটা আসবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা মজুদ আবর্তন অনুপাত বলতে আমরা কি করব, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব। এটা আমরা আগেও দেখিয়েছি, আমাদের প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব। তো আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয় কোথায় আমি পাবো, আমার এখানে এই জায়গা তো সম্পদ এবং দায়, এখানে পাবো না। তো আমার বিক্রিত পণ্যের ব্যয় পাবো আমি সাধারণত নিচে। তাহলে আমরা একটু নিচে গিয়ে দেখবো যে বিক্রিত পণ্যের ব্যয় আমার কত আছে। আমি যদি থিঙ্কিং করি নর্মালি, দেখো এই অঙ্কে, এই অঙ্কে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব। আমাদের দেখো বলছে মোট বিক্রয়ের পরিমাণ 15,00,000, কিন্তু এখানে আমাদের সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় নাই, বিক্রয় দেওয়া আছে। আর বলছে কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধার্য করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবা। আমরা সবাই একটা জিনিস জানি, বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আমাদের কি হয়, বিক্রিত পণ্যের ব্যয় হয়। তাহলে আমাদের এই অঙ্কে বিক্রয় কত, আমাদের এই অঙ্কে ভাইয়া বিক্রয় হচ্ছে 15,00,000। এখন কোম্পানিকে বলছে এই বিক্রয়ের উপর মুনাফা কত পার্সেন্ট, বিক্রয় মূল্যের উপর মুনাফা 20%। তার মানে মুনাফা যদি আমি বের করি, মুনাফা কত কিভাবে বের করব, মুনাফা হচ্ছে এই যে বিক্রয় মূল্য 15,00,000 আছে, এটার 20%। তাহলে 15,00,000 টাকার 20% কত হয়, 3,00,000 টাকা। বুঝতে পেরেছ? 3,00,000 টাকা। তাহলে আমি এই বিক্রয় মূল্য থেকে মুনাফাটা বের করে নেব প্রথমে, কারণ আমাকে প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা।
তাহলে বিক্রয় যেহেতু 15 লক্ষ আছে তার 20%, তাহলে 15 লক্ষের 20% 3 লক্ষ। তাহলে 15 লক্ষ থেকে আমরা 3 লক্ষ বাদ দিলে আমাদের আসবে 12 লক্ষ। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই ক্লিয়ার কিনা? বিক্রিত পণ্যের ব্যয় 12 লক্ষ। এবার আরেকটা হচ্ছে গড় মজুদ। গড় মজুদ আমি কি বলেছি? আমি বলেছি আমাদের প্রতিষ্ঠানে যদি দুইটা মজুদ থাকে, সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ, তাহলে এই যে আমাদের প্রশ্নের উপরে যে আর্থিক বিবরণীতে আছে, আর্থিক অবস্থার বিবরণীতে যেটা আছে 2 লক্ষ, এটা হচ্ছে সমাপনী মজুদ। নিচে বলছে প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল সমাপনী মজুদের অর্ধাংশ, মানে অর্ধেক। তার মানে প্রারম্ভিক মজুদ কত হবে? সমাপনী মজুদ যদি 2 লক্ষ হয়, প্রারম্ভিক মজুদ হবে তার অর্ধেক, মানে 1 লাখ। তাহলে মোট মজুদ পণ্য কত হলো ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ হলো 2 লক্ষ, প্রারম্ভিক মজুদ হলো ভাইয়া 1 লক্ষ। তাহলে মোট মজুদ পণ্য হলো 3 লক্ষ। তো আমাকে তো এটা গড় বের করতে হবে। তাহলে দুইটা মজুদ পণ্য, সেজন্য এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার গড় মজুদ পণ্য হবে কত ভাইয়া? 1.5 লক্ষ। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 12 লাখ, আর গড় মজুদ পণ্য পেলাম কত? 1.5 লক্ষ। এখন আমি কি করব? আমার বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দিয়ে ভাগ করলে আমরা মজুদ আবর্তন অনুপাত পেয়ে যাব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ তাইবা ইসলাম সৈকত, আশামনি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। দেখো কত মজা করে আমরা অঙ্কটা করতেছি। তাহলে আমি যদি এখন সলভও তোমাদেরকে দেখাই, তোমরা ইজিলি পারবা। কারণ আমরা একটা বিষয় তো এখানে বুঝে গেছি যে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 12 লক্ষ। এই 12 লক্ষকে আমি কি করব? 1,50,000, গড় মজুদ পণ্য 1,50,000 দিয়ে ভাগ করব। তাহলে এটা মেবি হচ্ছে 8 বার হবে, কারণ মজুদ আবর্তন অনুপাত অ্যান্সার আসে 8 বার, বারে বা গুণে। তাহলে আমরা ক এর প্রথম অংশটা সমাধান দেখি এবং খটা দেখি। দেখো আমরা যা যা করেছি সেগুলোর সমাধান এখানে দেওয়া আছে। দেখো খুবই সুন্দরভাবে সমাধানগুলো করা আছে। বলছে কার্যকরী মূলধনের পরিমাণ। তো কার্যকরী মূলধন আমরা বলেছি চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করবো। তো চলতি সম্পদ আমাদের এই অঙ্কে কি ছিল? মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম ব্যয়, নগদ তহবিল। এই চারটা যোগ করে আমরা 4,20,000 পেয়েছি। আমি সরাসরি দেখিয়েছি, তারা এখানে দেখিয়েছে। আবার চলতি দায় কি ছিল ভাইয়া? দেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ 1,40,000, 10,000, 1,50,000। তো আমরা কি করলাম? এই 4,20,000 থেকে 1,50,000 মাইনাস করলাম 2,70,000। খুবই সহজে আমরা কার্যকরী মূলধন পেলাম। এরপরে বলছে মজুদ আবর্তন অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবো? আমার এই প্রতিষ্ঠানে এই অঙ্কে আমাদের বিক্রয় ছিল 12 লক্ষ। খেয়াল করো, বিক্রয় ছিল ভাইয়া 12 লক্ষ। বলছে বিক্রয়ের কত পার্সেন্ট? 20% লাভ। তাহলে লাভ কত? এই 12 লক্ষের 20% বের করলে তুমি পাবা হচ্ছে 3 লক্ষ। সরি, 15 লক্ষ ছিল বিক্রয়। 15 লক্ষের 20% বের করলে তুমি পাবা হচ্ছে 3 লক্ষ। তাহলে 3 লক্ষ যদি লাভ হয়, বিক্রয় যদি 15 লাখ হয়, তার মানে তোমার ব্যয় কত? 12 লাখ। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা 12 লক্ষ পেলাম। আর মজুত পণ্য, মজুত পণ্য আমরা দেখলাম আমাদের সমাপনী মজুত পণ্য আছে ভাইয়া কত? আমাদের সমাপনী মজুত পণ্য আছে ভাইয়া হচ্ছে আমাদের 2 লাখ। বলছে তার অর্ধেক হচ্ছে প্রারম্ভিক মজুত। তার মানে এই 2 লাখ সমাপনী মজুদ আর 1 লাখ প্রারম্ভিক মজুদ। তাহলে টোটাল কত হলো? 3 লক্ষ। 3 লক্ষকে আমি 2 দিয়ে ভাগ করলে 1,50,000 হবে গড় মজুত পণ্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমি গড় মজুত পণ্য দিয়ে ভাগ করব। আর যেহেতু এটা আবর্তন অনুপাত, অ্যান্সার আসবে বারে অথবা গুণে। আবর্তন থাকলেই গুণে আসবে। হার বা মুনাফা বা আয় বা লাভ থাকলে আসবে পার্সেন্টেজে। আর নর্মালি আসে হচ্ছে অনুপাতে। তাহলে এই প্রশ্নের এই অ্যান্সারটা আমরা অলরেডি পারবো। সেটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত কিভাবে বের করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, 8 হয়। তাহলে এটা আমরা মজুদ আবর্তন অনুপাত ক্লিয়ার। এখন আসো, এই জিনিসটা তো আমি ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা অনুপাতের কথা আমাদের প্রশ্নে বলেছে। আমরা যদি একটু থিঙ্কিং করি, আমরা দেখব ওটা কি। ওটা বলছে দেখো, ঘ নাম্বার প্রশ্নটা, খ নাম্বারের পরের অংশ, নিট লাভের হার। তো ভাইয়া নিট লাভের হার মানে হচ্ছে নিট লাভ অনুপাত। আমি আগে বলছি হার মানে অনুপাত। ওকে। তো নিট লাভ অনুপাতের সূত্র কি? আমাদের নিট লাভকে, আমাদের প্রতিষ্ঠানের নিট লাভকে আমি কি করব? নিট বিক্রয় দ্বারা ভাগ করব। নিট বিক্রয় দ্বারা ভাগ করে আমি 100 দ্বারা ভাইয়া গুণ করে দিব, তাহলে আমি নিট লাভ অনুপাত পাবো। এখন এই নিট লাভ কোত্থেকে পাবো? আমরা তো মোট লাভ পেয়েছি। আমরা মোট লাভ পেয়েছি না? এই যে এখানে করতে গিয়ে আমরা কিন্তু মোট লাভ পেয়েছি। কিভাবে? কারণ আমরা বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা ধার্য করছি। তখন আমার মোট লাভ আসছে কত ভাইয়া? এই 15 লাখের 20%। তার মানে আমার মোট লাভ আসছে কিন্তু 3 লক্ষ টাকা। আমরা মোট লাভ কিন্তু বের করেছি, যেটা আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে পরে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। তো আমার মোট লাভ কত?
3 লক্ষ। এখান থেকে মনে করো যত ব্যয় আছে সব আমরা বাদ দিয়ে দিব। তাহলে মোট লাভ থেকে আমি কি কি ব্যয় পাচ্ছি? আমার এখানে কোনো ব্যয় পাচ্ছি না, আমি এই জায়গায় ব্যয় পাচ্ছি কত? এই যে মোট লাভ থেকে আমি 72,800 পাচ্ছি হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে এটা বাদ দিব, তাহলে আসবে আমাদের পরিচালন মুনাফা। তাহলে এভাবে আমরা নিট মুনাফা পাবো। আর নিট বিক্রয় কত? দেখো নিট বিক্রয় এই যে 15 লাখ আছে, 15 লাখ পুরোটাই নিট বিক্রয়। এটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের সূত্র হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা আমরা এই যে সলভটা দেখবো। দেখো খুবই সিম্পল বিষয়, এখানে নতুন করে কিছু দরকার নাই। তোমার এখানে মোট লাভ আছে কত ভাইয়া? তোমার এখানে মোট লাভ আছে হচ্ছে 3 লক্ষ। এখান থেকে জাস্ট পরিচালনা ব্যয় বাদ দিবা আমি যেটা বলেছি, তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব, কারণ অন্য কোনো ব্যয় নাই। তাহলে 2,27,200 টাকা হচ্ছে আমার নিট লাভ। এটা পরিচালন মুনাফা, কিন্তু এই অঙ্কের জন্য এটাই নিট লাভ। আবার একটা বিষয় খেয়াল করো, আমাদের নিট বিক্রয় কত? ওই যে 15 লাখ, যেটা আমরা বের করেছি 15 লাখ। তাহলে 2,27,800-কে আমি 15 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, আমার অনুপাত চলে আসবে 15.15%। এটা হচ্ছে আমাদের নিট লাভের হার বা নিট লাভ অনুপাত। ক্লিয়ার কিনা? এই দুটো অনুপাত ক্লিয়ার? সবাই একটু জানাও, সবাই এই দুটো অনুপাত ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা? আমরা কিন্তু অঙ্কটা শেষ করে ফেলতেছি। ওকে, তোমরা যারা অঙ্কটা সরাসরি আমার সাথে প্র্যাকটিস করতেছো, সবাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবা যে এগুলা তোমাদের জন্য কতটা ইফেক্টিভ। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, প্রত্যেকের জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও প্লিজ, তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। আমরা খ নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা, যদি কারো কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারো, ডিরেক্ট কথা বলতে পারো অথবা কমেন্টেও লিখতে পারো। তাহলে আমরা যদি কোনো প্রশ্ন তোমাদের কাছ থেকে না পাই, তাহলে আমরা সামনে চলে যাব। আমাদের ঘ নাম্বার প্রশ্নের যেটা ছিল, ক্লিয়ার ভাইয়া? আশামণি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশামণি, তুমি কি এইচএসসি 26 ব্যাচের না 27 ব্যাচের? আমাকে একটু জানাও তো, 26 ব্যাচের না 27 ব্যাচের? যদি 26 ব্যাচের হও তাহলে আমার সাথে একটু যোগাযোগ করিও। ওকে, এরপরে লাস্টের যে অনুপাতটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখো ভাইয়া, সেটা হচ্ছে গড় আদায় সময় এবং দায় মালিকানা অনুপাত। তো গড় আদায় সময়ের কোনো অনুপাত কিন্তু আমরা শিখি নাই, আমরা শিখছি মূলত দেনাদার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তো আমরা দেনাদার আবর্তন অনুপাত কিভাবে শিখেছি? দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে, আমরা বলেছি আমরা প্রতিষ্ঠানের নিট ধারে বিক্রয়, নিট বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়কে কি করব? গড় দেনাদার বা গড় প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করব। তাহলে গড় দেনাদার বা, আচ্ছা, তুমি যেহেতু 26 ব্যাচের, আমাকে অবশ্যই, আমি তোমাকে রিয়েক্ট দিলাম, তুমি আমাকে একটা মেসেজ দিবা অথবা হোয়াটসঅ্যাপে নক করবা, হ্যাঁ, আমার নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01682900355। আবার বলছে 01682900355, এই নাম্বারে যোগাযোগ করবো। তাহলে নিজ ধারে বিক্রয়, দেনাদার আবর্তন অনুপাতটা হচ্ছে কি, নিজ ধারে বিক্রয়কে আমরা কি করব? গড় দেনাদার প্লাস গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করব, গড় প্রাপ্য বিল। এখন এটাকে আধুনিক পদ্ধতিতে কি নামে ডাকে সেটাও বলে দিচ্ছি। এখানে নিজ ধারে বিক্রয়, এখানে গড় দেনাদার জায়গায় গড় প্রাপ্য হিসাব বলবে, গড় প্রাপ্য বিলের জায়গায় গড় প্রাপ্ত নোট বলবে, একই জিনিস। এখন আমরা দেখবো আমার নিজ ধারে বিক্রয় কত। এই অঙ্কে যে বিক্রয় 15 লাখ, অন্য কিছু বলা নাই, আমি এটাকে এখন ধারে বিক্রয় ধরে নিব। তাহলে আমার নিজ ধারে বিক্রয় হচ্ছে 15 লক্ষ। খেয়াল করবা, কারণ আমার তো বিক্রয় সংক্রান্ত অন্য কোনো তথ্য নাই ভাই। তার মানে নিজ, ওকে, তো এ হচ্ছে বিষয়, এ হচ্ছে বিষয়। ওকে, আমরা যে এই বিষয়টা তোমাদের সে বলতে চাচ্ছি। তো এখন গড় দেনাদার মানে হচ্ছে, যদি দুইটা দেনাদার থাকে, আমাদের এখানে দেনাদার কয়টা আছে, তখন দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করবো, কিন্তু আমাদের এখানে দেনাদার আছে একটা, শুধু প্রাপ্য হিসাবে একটা আছে। তাহলে একটা থাকলে তো 1 দিয়ে ভাগ করতে হবে, তো 1 দিয়ে ভাগ করা আর না করা একই জিনিস। তার মানে আমাদের এখানে দেনাদার কত ভাই? আমাদের এখানে গড় দেনাদারই হচ্ছে 1,50,000, 1,50,000 প্লাস আমাদের গড় প্রাপ্য হিসাব কি, গড় প্রাপ্য বিল বা নোট কি আছে? নাই। তার মানে এটা 1,50,000 দিয়ে আমরা ভাগ করবো 15 লক্ষকে। তাহলে আমরা কি পাবো? দেনাদার আবর্তন অনুপাতটা পাবো। তাহলে 15 লক্ষকে যদি আমরা 1,50,000 দিয়ে ভাগ করি, আমার মনে হচ্ছে 10 বার আসবে, 10 বার।
কথা বুঝতে পেরেছ? 10 বার আসবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, 01682, হ্যাঁ, 01682 900 355, এই নাম্বারে। ওকে, আমি নাম্বারটা লিখে দিচ্ছি কমেন্টে। তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও বা কোনো কথা বা কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে চাও, আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক করবে আর পরিচয়টা দিবা, তাহলেই হবে। হ্যাঁ, ক্লাস শেষে আমার সাথে কথা বলবা, অথবা পরে কথা বললেও হবে, তোমার সময় মতো তুমি আমাকে নক দিও বা মেসেজ দিয়ে রাখো, আমি পরে কল দিব। ওকে, তো আমরা বা নক করব, আমরা এখন 10 বার পেলাম, কিন্তু ভাই আমাকে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করবা, আমাকে কিন্তু এখানে গড় আদায় সময় চাইছে, কিন্তু আমি কি গড় আদায় সময় বের করেছি? করি নাই কিন্তু ভাই, খেয়াল করবা। আমি করেছি দেনাদার আবর্তন অনুপাত, তো আমাকে তো দেনাদার আবর্তন অনুপাত চায় নাই, আমাকে কি করেছে? আমাকে গড় আদায় সময় চেয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যদি গড় আদায় সময় চায়, সেটা আমরা এই দেনাদার আবর্তন অনুপাত দিয়ে করবো। দেখো দেনাদার আবর্তন অনুপাত আসছে কয়বার? অ্যান্সার আসছে কয়বার? 10 বার। এটা তো আমরা বুঝতে পেরেছি দেনাদার আবর্তন অনুপাত কিভাবে বের করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নিজ ধারে বিক্রয়কে আমি গড় দেনাদার এবং গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করেছি। তো নিজ ধারে বিক্রয় হচ্ছে 15 লাখ, আর গড় দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে 1,50,000। তো ভাগ করাতে আমার 10 বার আসছে। এবার আমি কি করব? কিচ্ছু করব না, জাস্ট 365কে 365কে এই দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ করে দিব। তার মানে 365কে 10 দিয়ে ভাগ করে দিলে আমার গড় আদায় সময় চলে আসবে। তাহলে গড় আদায় সময় আসবে 36.5 বার। এই হচ্ছে বিষয়। মানে কোনো কিছু করার দরকার নাই, তুমি কি করবা? 365কে গড় দেনাদার দিয়ে দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ করে দিবা। দেখো আমরা এখানে দেখাচ্ছি বিষয়টা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। একটু খেয়াল করো। উম, আমরা প্রথমে আমরা দেখলাম মোট লাভ কিভাবে আমরা বের করেছি, সেটা আমরা দেখালাম, ওটা প্রবলেম না, এগুলা নিয়ে আলোচনা করে বললাম। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করলাম, সেটাও দেখালাম। তো আমাদের এখানে নিজ ধারে এখানে সূত্রটা এভাবে লিখছি, আমরা এভাবে লেখার দরকার নাই। আমরা প্রথমে কি করেছি? নিজ ধারে বিক্রয় ছিল কত লাখ ভাইয়া? 15 লক্ষ। 15 লক্ষকে দেনাদার গড় দেনাদার দ্বারা ভাগ করেছি, 1,50,000 দ্বারা ভাগ করেছি। তাহলে আমার অ্যান্সার আসছে কয়বার? 10 বার। এবার আমি কি করব? আমি 365কে এই দেনাদার আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলে আমার চলে আসবে গড় আদায় সময়। তাহলে গড় আদায় সময় কত হবে? 365কে 10 দিয়ে ভাগ করলে 36.5 দিন। এটা দিনে বের করলাম, কারণ 1 বছর সমান 365 দিন। যদি আমি মাসে বের করতে চাই, তাহলে কি করব? 12 মাসকে 10 দিয়ে ভাগ করব, তখন মাস আসবে। কথা কি বুঝছো? তো আমাদের এটা হচ্ছে 36.5 দিন বা 37 দিন বলতে পারি। দেনাদার আবর্তন অনুপাতের থেকে আমরা কি বের বের করলাম? গড় আদায় সময়। তাহলে গড় আদায় সময় বের করতে হলে আমাকে কাকে লাগবে? দেনাদার আবর্তন অনুপাত বের করে নিতে হবে আগে। এরপরে আমরা কি করব? যদি দিন বের করতে চাই, তাহলে 365কে সেটা দিয়ে ভাগ করব। মাস বের করতে চাইলে 12কে সেটা দিয়ে ভাগ করব। অর্থাৎ এটার অ্যান্সার আমাদের দিনে আসছে কত? দেখো, এটার অ্যান্সার আমাদের দিনে আসছে 365কে আমি যখন 10 বার দিয়ে ভাগ করেছি 36.5। যদি আমি মাসে আনতাম, তাহলে 12কে আমি 10 দিয়ে ভাগ করতাম, তাহলে আসে 1.2 মাস। এই এই হচ্ছে আমাদের দেনাদার আবর্তন অনুপাত থেকে গড় আদায় সময় বের করতে হয়। আবার পাওনাদার আবর্তন অনুপাত থেকে আমরা গড় পরিশোধ সময়টা বের করে নিতে পারবো। এবার আমাদের সর্বশেষ অনুপাত, আজকের ক্লাসের আমাদের এই অঙ্কের সর্বশেষ অনুপাতটা কি ছিল? সর্বশেষ অনুপাতটা ছিল খুবই সহজ অনুপাত। দেখো, সর্বশেষ অনুপাতটা আমাকে বলছে হচ্ছে ভাইয়া কি অনুপাত? আমাকে সর্বশেষ অনুপাতটা বলছে হচ্ছে দায় মালিকানা অনুপাত। তো দায় মালিকানা অনুপাতের কথা আমি আগে বলেছি, আমাদের দায়কে মালিকানা সত্ত্ব দিয়ে ভাগ করব। তো দায় বলতে কাকে বুঝবো? এই মালিকানা সত্ত্ব দুইটা ছাড়া, মালিকানা সত্ত্ব দুইটা ছাড়া, কোন দুইটা? এই যে শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি, এই দুইটা ছাড়া বাকি সকল দায়ই হচ্ছে মোট দায় বা বহিদায়। এই ঋণ, তারপরে এই যে চলতি দায়, এই দুইটা দায় মিলিয়ে হচ্ছে আমাদের কি? বহিদায়। তাহলে চলতি দায় কত ছিল? 1,40,000, 1,50,000, এটা হচ্ছে দায়। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 2,50,000। তাহলে মোট দায় কত? যেহেতু আমাদের চলতি দায়, খেয়াল করো, 1,50,000, আর দীর্ঘমেয়াদী দায়, হ্যাঁ, দায় হচ্ছে আমাদের কত? এই যে ঋণ, 2,50,000। তার মানে আমাদের কি হবে? এখানে 4 লক্ষ টাকা হবে আমাদের মোট দায়।
এবারে মোট দায়কে আমরা মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করব, তাহলে মোট দায় 4 লক্ষ, এটাকে মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করব। তো তোমার কাছে মনে হচ্ছে যে ভাই এখানে তো মালিকানা সত্ত্ব মাত্র দুইটা, কি কি? আমার এই যে শেয়ার মূলধন 6 লাখ আর সাধারণ সঞ্চিতি 2 লাখ, তাহলে 8 লাখ দিয়ে ভাগ করে দেব। হ্যাঁ হবে, তবে আমরা এর আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি, যদি মালিকানা সত্ত্ব বের করতে চাই ভাই, মালিকানা সত্ত্ব যদি বের করতে চাই, তাহলে শুধু মালিকানা সত্ত্ব যোগ করলে হবে না, মালিকানা সত্ত্ব থেকে এই পাশে যদি কোনো ভুয়া সম্পদ থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। তার মানে এই পাশে যেহেতু আমাদের একটা ভুয়া সম্পদ আছে, বা অসমন্বিত ব্যয় আছে, বা অবাস্তব সম্পদ আছে, বা কাল্পনিক সম্পদ আছে, এই কাল্পনিক সম্পদ দায় গ্রাহকের কমিশন 30,000 টাকা বাদ দিতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব মূলত 8 লাখ হবে না, 8 লাখ থেকে আমাদের 30,000 মাইনাস করতে হবে। তার মানে মালিকানা সত্ত্ব কত? 7,70,000। তাহলে মালিকানা সত্ত্ব আমি কিন্তু এখানে আর 8 লক্ষ লিখতে পারতেছি না, আমি কত লিখতে পারতেছি? আমি লিখতে পারতেছি ভাইয়া কত? 7,70,000। তাহলে শুধু মালিকানা সত্ত্ব না, তোমাকে যদি মোট সম্পদ বের করতে হয়, তাও সম্পদ পাশ থেকে ভুয়া সম্পদ বাদ দিতে হবে। তোমাকে বিনিয়োজিত মূলধন বের করতে বললেও তোমার বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রেও ভুয়া সম্পদ বাদ দিতে হবে। তো সব ক্ষেত্রে ভুয়া সম্পদ মাইনাস। তাহলে এখন আমরা ভাগ করব কাকে? 4 লক্ষ টাকাকে, 4 লাখ টাকাকে আমরা মালিকানা সত্ত্ব 7,70,000 দিয়ে ভাগ করে দিব। দেখো অ্যান্সার কত আসে। 4 লাখ টাকাকে 7,70,000 দিয়ে ভাগ করে দিব। 4 লক্ষ টাকাকে আমরা কি করব? 7,70,000 দিয়ে ভাগ করে দিব। 7,70,000 দিয়ে 70,000 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের কত আসবে? অ্যান্সার চলে আসবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? খুবই সহজ। দেখো ভাইয়া, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে একেবারে দুধে ধোয়ার মতো। দায় মালিকানা, তাহলে দায় আর মালিকানা, তো দায় তো হচ্ছে মোট দায়, আর মালিকানা হচ্ছে মালিকানা সত্ত্ব, শুধু মালিকানা সত্ত্ব থেকে তোমার ভুয়া সম্পদটা বাদ যাবে। সো এই বিষয়গুলো আমি যেভাবে শেখাচ্ছি, আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম হবে। তাহলে এখানে অ্যান্সার কত আসে সেটা আমরা লিখে ফেলবো। তো এই যে একটা বিষয় দেখুন, আমাদের এখানে ক নাম্বারে ছিল আমাদের কার্যকরী মূলধন, মানে আমরা কি করেছি, এখান থেকে এই যে চলতি সম্পদগুলা ছিল, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, নগদ তহবিল, এখান থেকে এই চলতি দায়গুলা মাইনাস করে বের করতে পারলাম। খ বলছে মজুদ আবর্তন। আমরা কি করেছি, এই যে নিচে থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি, এই বিক্রয় থেকে 20% মুনাফা, মানে 3 লাখ মাইনাস করেছি। 3 লাখ মাইনাস করে আমরা 12 লাখ বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। এটাকে গড় মজুত পণ্য, মজুত পণ্য সমাপনী মজুত ছিল 2, মানবিক মজুত ছিল তার অর্ধেক মানে 1। 3 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করে 1.5 লাখ করেছি। তখন আমরা কি করেছি, 12 লাখকে 1.5 লাখ দিয়ে ভাগ করে 8 বার পেয়েছি। এরপরে নেট লাভ অনুপাত কি ছিল? নেট লাভের হার কি ছিল? আমাদের প্রতিষ্ঠানের নেট লাভ, তো আমরা যেহেতু মোট লাভ পেয়েছি এখানে 3 লাখ, এখান থেকে আমরা জাস্ট পরিচালনা ব্যয় বাদ দিয়ে আমরা 2,27,500 পেয়েছি আমাদের নেট লাভ। এই নেট লাভকে আমি আবার এই যে 15 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, নেট লাভ অনুপাত চলে আসছে। এবার গড় আদায় সময় কিভাবে করেছি? দেনাদার আবর্তন অনুপাত করেছি প্রথমে। তো দেনাদার আবর্তন অনুপাতে আমরা কি করেছি, আমাদের বিক্রয়কে, ধারে বিক্রয়কে আমরা কি করেছি, গড় প্রাপ্য হিসাব দ্বারা ভাগ করেছি, মানে 1,50,000 দিয়ে ভাগ করেছি 15 লাখকে। আসছে কয়বার? 10 বার। এখন আমরা কি করেছি, আদায় সময় বের করার জন্য আমরা 365-কে এই 10 বার দিয়ে ভাগ করে দিয়েছি, 36.5 দিন আসছে। আর দায় মালিকানার কথা তো এখন বললাম। নর্মালি দায় মালিকানা কিভাবে বের করেছি, আমাদের টোটাল দায় হচ্ছে কত? 4 লাখ বহি দায়। কিভাবে 4 লাখ পেয়েছি ভাইয়া? 4 লাখ পেয়েছি, আমার ঋণ হচ্ছে 2,50,000, আর চলতি দায় হচ্ছে এই যে 1,40,000 আর 10 1,50,000। তাহলে টোটাল দায় 4 লাখ, আর মালিকানা হচ্ছে 6 লাখ এবং 2 লাখ, 8 লাখ। তবে 8 লাখ থেকে আমাদের ভুয়া সম্পদ বাদ দিয়ে 7,70,000, 30,000 টাকা বাদ দিলাম ভুয়া সম্পদ। এভাবে আমরা দায় মালিকানা অনুপাত পেয়েছি। তো এভাবেই আমরা অঙ্কগুলা করব। তো আজকের ক্লাসে আমি এই অঙ্কটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের শেখানোর ট্রাই করলাম। আমার বিশ্বাস, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা পারবা। তো আগামী ক্লাসের জন্য স্বাগতম। আর আজকে একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য দিচ্ছি, আমাদের রাত 10টায়, ঠিক রাত 10টায় আমরা 25 থেকে 30 মিনিটের জন্য একটা ক্লাস নেব। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের HSC 26 যারা আছে তাদের নিয়ে আমাদের একেবারে চূড়ান্ত কোর্স মডিউলটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি রিকোয়েস্ট করবো সবাই আমার সাথে জুমে যুক্ত হবা, জুম অ্যাপে আমি লিঙ্ক দিয়ে দিব। 10টায়, 10টা থেকে 10:15 আমাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ, এর লেট হবে না। এই জুমে লিঙ্ক দিয়ে দিব। জুমে লিঙ্ক দেওয়ার পর তারপরে কেউ যদি জুমে লিঙ্ক না করতে পারো, তোমরা সরাসরি ফেসবুক লাইভে থাকবা, লাইভে আমার সাথে কথা বলবা। ওকে, লাইভে থাকবা। তো আজকের ক্লাসের বা আজকের আমাদের যে অ্যানাউন্সমেন্ট বা আমাদের যে আলোচনা তোমাদের